আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশে সরকার ও বিরোধী দলের ঐক্যমত্য। আন্দোলনে পুলিশ নিহতের ঘটনায় নতুন করে মামলা হবে না, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, সংকটের অভিযোগ গ্রাহকদের। কয়েক জেলায় অবৈধ মজুদ জব্দ, দাম বাড়বে কিনা সিদ্ধান্ত কাল। সারা দেশে হামের প্রাদুর্ভাব, হাসপাতালে কষ্ট পাচ্ছে হাজারো অবুঝ শিশু। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আসতে পারে টিকার চালান। ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। খেলোয়াড় জীবনে প্রত্যক্ষ রাজনীতিতে না জড়ানোর আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এখন প্রশ্ন জিজ্ঞাসা। সংসদ অধিবেশনের আজকের কার্যসূচির শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে। সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে ফয়সালা যুদ্ধের ময়দানেই হয়ে গেছে। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। এবং সেখানে জুলাই যোদ্ধাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই বিষয়ে আমরা এই অধ্যাদেশটি এখানে গ্রহণ করার জন্য সবাই সর্বসম্মত হয়েছি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্ন মত কালচার নিয়ে, বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে কোনো মবের সুযোগ দেবে না এই সরকার। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। 300 বিধিতে বক্তব্য দেন জ্বালানি মন্ত্রী, তুলে ধরেন জ্বালানি পরিস্থিতি, সরকারের প্রস্তুতি পরিকল্পনা। সংসদকে তিনি জানান, 17 ফেব্রুয়ারি সরকার শপথ নেয়ার সময় ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন। 30 মার্চ এ মজুদ এখন 2,18,000 মেট্রিক টন। 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানি করা হবে। দেশের উৎস থেকে পাওয়া যাবে 30,000 মেট্রিক টন। আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক, অর্থাৎ মোট ব্যবহৃত জ্বালানির 6% জন্য দিনের শুরুতেই দীর্ঘ লাইন। অফিস শুরুর আগে একবার যানবাহনে তেল চাই। যদিও অনেকের গাড়িতেই জ্বালানির ঘাটতি নেই, তবুও যৎসামান্য হলেও নিয়ে হতে চান নিশ্চিন্ত। আমার অর্ধেক ট্যাঙ্কি ছিল, আমি এখন আর কি যতটুকু নিতে পারছি নিলাম। আমি এখন পর্যন্ত দেখি নাই কাউরে তেল থাকতো তেল নিছে। সরকার বলছে তেলের কোনো সংকট নাই, পামলারা বলতেছে তেল নাই। আর বাঙালি তো হুজুগে পাগল। পরিবাগের এই ফিলিং স্টেশনে কেউ কেউ অপেক্ষা করছেন 2 থেকে 3 ঘন্টা। শাহবাগ ছাড়িয়ে অপেক্ষার সারি চলে গেছে কাটাবন পর্যন্ত। নিউইয়র্কের 2টা ঘুরিয়া ওদিকে পাম্প বন্ধ। আজিমপুর থেকে 5 লিটার তেল পেলে আমি পুরো একটা সপ্তাহ চলে যাবে, আমি আর এই সপ্তাহে আসবো না। গ্রাহকের এই অতিরিক্ত চাহিদা মেটানো যাচ্ছে না, তাই রাজধানীর অনেক পাম্প বন্ধ। যেগুলো খোলা আছে সেখানে গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়ছে। মিরপুর রোডের সোনার বাংলা সার্ভিস সেন্টারে তেমনই চিত্র। তেলের ট্যাঙ্কার আসতেই হুমড়ি খেয়ে পড়ছে সবাই। রবিবারও এই পাম্পটি 44,000 লিটার জ্বালানি বিক্রি করেছে। স্বাভাবিক সময়ে কখনোই একদিনে এত বিক্রি হয় না। সবার জায়গা থেকে এটা পেনিগেশন এখনো চলছে। আমরা নর্মালি সোনারবাংলা থেকে 25 ম্যাক্স 30,000 লিটার সেল হয়। এটা প্রিভিয়াস অভিজ্ঞতা, আমি 15 ইয়ার্স এখানে আছি, এত সেল আমি কখনো দেখি নাই। এই লম্বা লাইন, এখন লম্বা লাইন গেছে আমার টাউন হল মতো বাজার, এটা কিন্তু অস্বাভাবিক। আমাদের রিসিটগুলো আছে, এই যে আমাদের রিসিটগুলো ডিপো থেকে যেটা চালান করা হয়েছে, এটা থেকে আমরা মিল দেখে দেখতেছি যে মিল আছে কিনা। পাম্পগুলোতে জ্বালানি তেল ঠিক মতো দেয়া হচ্ছে কিনা তা তদারক করছেন মন্ত্রণালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, অতিরিক্ত তেল না নিতে গ্রাহকদের সচেতন করা হচ্ছে। এই সংকটটা মানুষ হয়তো আতঙ্কিত হয়ে কোনো কারণে তারা নিজেরা রিজার্ভ করতেছে, হয় এটা ব্যক্তি পর্যায়ে হতে পারে অথবা শয্যা পরিপূর্ণ, ওয়ার্ডে জায়গা নেই, তাই বারান্দা পর্যন্ত মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। এই দৃশ্য রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। 85 রোগীর মধ্যে হামে আক্রান্ত হয়ে ভর্তি 70 জন।
জানুয়ারি থেকে এ পর্যন্ত এই হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয় প্রায় 600 রোগী। জ্বর ও ফুসকুড়ির সঙ্গে সবারই উপসর্গ ছিল নিউমোনিয়া। এছাড়া ডায়রিয়া ও চোখের প্রদাহ নিয়ে এসেছিলেন অনেক রোগী। টিকা দিছি 6টা টিকা দিছি, লাস্টেরটা দিয়ে 6টা টিকা। হাম হয়েছিল আর নিউমোনিয়া, এখন ওর নাকি শ্বাসনালীতে পানি গেছে, এখন সে আইসিইউতে ছিল, এখন আইসিইউ থেকে পাশের বেডে পাঠাই দিয়েছে। আইসিইউতে রাখছে, অতটা ভালো না, মোটামুটি একটু আসছে ভালোর দিকে। ডায়রিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল, ওইখান থেকে যখন হাম দেখা দিয়েছে তখন এখানে পাঠাইছে। ভর্তি রোগীদের মধ্যে 1 বা 2 মাসের শিশুও আছে। 60 থেকে 70% বয়স 9 মাসের কম, অর্থাৎ টিকা নেয়ার আগেই আক্রান্ত তারা। 38% বয়স 1 বছরের বেশি। এদিকে টিকা নিয়েও শতকরা 10% শিশু আক্রান্ত হয়েছে হামে। তাদেরই একজন 11 মাসের উম্মে হাবিবা। এটা কোভিডের চেয়েও বেশি ছোঁয়াচে রোগ, সুতরাং আপনার সন্তানকে ভিড় এড়িয়ে চলুন, এবং যে সকল বাচ্চার শরীরে জ্বর, সর্দি, কাশি দেখা গিয়েছে তাদেরকে আলাদাভাবে চিকিৎসা করার ব্যবস্থা করা উচিত এবং অন্য বাচ্চা থেকে সংস্পর্শ থেকে দূরে রাখা উচিত। এই হাসপাতালে চলতি মাসেই মারা গেছেন 19 রোগী। এর মধ্যে 7 জনের বয়স 9 মাসেরও কম। মারা যাওয়া শিশুরা আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিল। যে রোগীগুলোর মৃত্যু হয়েছে তাদের মধ্যে কোনো কোনো রোগী 4-5 দিন অন্য হসপিটালে চিকিৎসা নিয়েছে, তারপর যখন হাম শনাক্ত। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকালে ছিল জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড প্রদান এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশে বিদেশে বিভিন্ন ক্রীড়ায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদ ও স্বর্ণপদক জয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান। পরে সম্মাননাপ্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় খেলোয়াড়দের লিখিত বক্তব্যের বদলে নিজ অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ স্যার। বক্তৃতা দিতে গেলে আসলে খুবই নার্ভাস ফিল হয়, এবং এরকম একটা মোমেন্টে তো কথাই নাই। তারপরেও পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে ক্রীড়া শুধু শখ, বিনোদন বা শরীর চর্চা নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশও সেক্ষেত্রে পিছিয়ে থাকবে না। জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাআল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্ট গুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করবো আস্তে আস্তে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রথমবার ক্রীড়াবিদদের সম্মানী কাঠামোর আওতায় আনা হলো, যা তাদের আর্থিক অনিশ্চয়তা দূর করবে। ক্রীড়াবিদরা যেন দেশের সম্মান বয়ে আনার জন্যই কাজ করে, সে ব্যাপারেও করেন গুরুত্বারোপ। পেশাদার খেলোয়াড়ের জীবন